শানিত তার যুক্তিজাল, যাকে ধরেন কার্যত মুখ বন্ধ করে দেন। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে তার জরি মেলা ভার। বিভিন্ন টিভি চ্যানেলে এরকম ভাবেই তার দাপট দেখিয়ে চলেছেন সিপিএম এর তরুণ তুর্কি শতরূপ ঘোষ। প্রশ্ন হচ্ছে, এবারের বিধানসভা ভোটে শতরূপ কি ফের প্রার্থী হচ্ছেন? এর আগে একাধিকবার লড়েও জয়ের মুখ দেখতে পাননি তিনি। তবুও রাজনৈতিক ময়দান থেকে সরেও যাননি তিনি। এবার নিজে প্রার্থী হওয়ার জল্পনার মধ্যেই মঞ্চে সিপিএম এর হয়ে প্রচারে নেমেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। বিভিন্ন কর্মী সভা এবং জনসভায় উপস্থিত হয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকে ঘিরে একাধিক প্রশ্ন তুলে ধরছেন। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে আবারও সরব হলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে তিনি সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি কর্মী সভায় যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের সামনে তীব্র ভাষায় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর হাতে মানুষের স্বার্থ রক্ষার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ তিনি ব্যবহার করেননি। তার অভিযোগ, সরকারি কর্মচারীদের দিয়েই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অথচ এই বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তা করেননি। উল্টে এখন ধর্ণা মঞ্চে বসে রাজনৈতিক নাটক করছেন বলেও কটাক্ষ করেন তিনি। শতরূপ ঘোষ আরও বলেন, মুখ্যমন্ত্রী নিজেই একসময় ঘোষণা করেছিলেন তিনি বেঁচে থাকতে এই রাজ্যে এসআইআর হতে দেবেন না, কিন্তু বাস্তবে দেখা গেল রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল আর তিনি এখনও ক্ষমতায় বহাল রয়েছেন। তার বক্তব্য, অন্য কেউ হলে এতদিনে এই পরিস্থিতিতে লজ্জায় সরে দাঁড়াতেন। এই মন্তব্যের মধ্য দিয়ে রাজ্যের শাসক দলের অবস্থান এবং দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী এসআইআর শুরু হওয়ার আগে বলেছিলেন যে উনি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। এখন দেখলাম বাংলা এসআইআরও হয়ে গেল, উনিও নির্লজ্জের মতো বেঁচে আছেন। অন্য কেউ থাকলে একদিনে লজ্জায় মরে যেত। এখন ওনার ধর্ণা থেকে কী করবো বলুন? ওনার হাতে সুযোগ ছিল, এই প্রক্রিয়া সরকারি কর্মচারীদের মাধ্যমে হয়েছে, ওনার হাতে সুযোগ ছিল মানুষকে বাঁচানোর, উনি বাঁচাননি। এখন রাজনৈতিক সার্কাস করছেন। তবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের কাছে কালকে আমাদের প্রতিনিধি দলও যাবে, মোহাম্মদ সালিম যাবেন, আমাদের প্রতিনিধি দল যাবে। 100বার আমাদের 100টা প্রশ্ন আছে যার উত্তর দিতে হবে। 60 লক্ষ মানুষকে ঝুলিয়ে রেখে কখনো বাংলায় ভোট হতে পারে না। এই 60 লক্ষ মানুষ কে বলতে পারে? এরা সবাই ভোট দিতে পারলে হয়তো বিজেপির ভোট বাড়তো, আরও এরা সবাই ভোট দিতে পারলে হয়তো তৃণমূলের ভোট বাড়তো, সবাই ভোট দিতে পারলে হয়তো আমাদের ভোট বাড়তো। তার থেকে বড় কথা হচ্ছে, অ্যাডজুডিকেশনের নামে যে নামগুলো ঝুলে আছে, যদি এদের মধ্যে কারোর প্রার্থী হওয়ার থাকে ভোটে, হতে তো পারে যে এদের মধ্যে কাউকে আমরা কি তৃণমূল কি বিজেপি কংগ্রেসকে প্রার্থী করবে ভেবেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না তিনি ভোটার লিস্টে তার নামটা থাকছে কি থাকছে না এটার ফয়সলা হবে, ততক্ষণ পর্যন্ত তিনি যে খালি ভোট দিতে পারবেন না, তাহলে তিনি তো প্রার্থীও হতে পারবেন না। সুতরাং এই প্রশ্নগুলোর মীমাংসা না করে তো ভোট ঘোষণা করা যাবে না। এই দাবি নিয়ে কালকে আমরা যাবো ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করব, ওদের উত্তর আমাদের শুনতে হবে, তারপরে পরের কথা। শতরূপ চাকরি বিক্রি নিয়েও সরব হন মঞ্চে। তিনি বলেন, যতবার চাকরি বিক্রি হবে ততবার আদালতে মামলা হবে, নিয়োগও বাতিল হবে। এটাই চলবে পশ্চিমবঙ্গে। তৃণমূলকে কড়া ভাষায় মঞ্চ থেকে আক্রমণ করেন তিনি। কোথায় মন্দির হবে, কোথায় মসজিদ হবে এবং এই নিয়েই কাজ চলছে এদের মধ্যে। বিরোধীদের বলেন শতরূপ, চাকরি বিক্রি হবে, ততবার তাই নিয়ে মিটিং মিছিল হবে, ততবার তাই নিয়ে আদালতে মামলা হবে, ততবার নিয়োগ বাতিল হবে, ততবার আর একবার করে নতুন করে নোটিশ বেরোবে, আবার চাকরি বিক্রি, আবার মামলা, এই চলবে এই চলবে এই চলতে থাকবে। তাই দিনের পর দিন ওদের চাকরি চুরি করা, চাকরি বিক্রি করার বিকল্প আমাদের মিটিং মিছিল আর আদালতের মামলা হতে পারে না। ওদের চাকরি চুরি, চাকরি বিক্রির বিকল্প হচ্ছে পশ্চিমবাংলায় সৎ পথে সরকারি স্কুলে সরকারি চাকরি। এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই, এই কাজ আমরা বামপন্থীরা করতে পারি না। প্রশ্নটা খালি একমাত্র, কতগুলো মানে ছেলে মেয়ে যাদের চাকরিটা পাওয়ার কথা, তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বঞ্চনার প্রশ্ন নয়। বাংলা স্কুলগুলোতে যে ছেলেমেয়েরা, আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে যাচ্ছে, তারা সঠিক শিক্ষকের কাছ থেকে শিক্ষা পাওয়ার বদলে তারা বাধ্য হচ্ছে টাকা দিয়ে, তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি কেনা কতগুলো অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করতে। প্রশ্নটা খালি যারা চাকরি করছে তাদের বঞ্চনার নয়, যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, তাদের বঞ্চনার প্রশ্ন এটা। জগন্নাথ মন্দির বানাবো, এখানে হুমায়ুন কবির বলেছে বাবরি মসজিদ বানাবো, এ বলছে গরুর মাংস খাবে, তো বলছে শুয়োরের মাংস খেতে হবে, এই নিয়ে খবর দেখবেন। কিন্তু যদি আমাদের বামপন্থী বিধায়করা ভালো সংখ্যায় বাংলার বিধানসভায় যেতে পারে, আজ থেকে 5 মাস পরে 6 মাস পরে হয়তো এরকমভাবে একদিন সন্ধ্যাবেলা টিভি চালিয়ে দেখবেন, সেদিন সন্ধ্যাবেলা টিভিতে আর মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, গরুর মাংস শুয়োরের মাংসের খবর দেখাচ্ছে না। সেদিন সন্ধ্যাবেলা খবর দেখাচ্ছে আজকে দুপুরবেলা বাংলার বিধানসভায় বামপন্থীদের আনা সম কাজে সম মজুরির আইন পাশ হয়েছে। কালকে থেকে পশ্চিমবাংলার সমস্ত প্যারা টিচার,
জীবিকা সহায়ক, শিক্ষা সহায়ক, সিভিক ভলেন্টিয়ার সবার মাইনে অন্তত পক্ষে 20,000 টাকা হয়ে যাচ্ছে কালকে সকাল থেকে। একটা লক্ষ্যেও আর বিনা নোটিশে ইচ্ছে মতো কাছ থেকে ছাঁটাই করা যাবে না, সেই দিন বাংলায় আমরা বামপন্থীরা আনতে চাই। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন সিপিএম নেতা। তিনি জানান তাদের প্রতিনিধি দল সোমবার কমিশনের কাছে যাবে এবং এই বিষয়ে একাধিক প্রশ্ন তুলে ধরবে। তার দাবি, অ্যাডজুডিকেশনের নামে বহু মানুষের ভোটাধিকারকে অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত মানুষের ভোটের মীমাংসা না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভোট প্রক্রিয়া শুরু করা উচিত নয়, কারণ এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাই রয়েছেন। তাদের মধ্যে কেউ হয়তো ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারতেন। শতরূপ ঘোষের দাবি, প্রায় 60 লক্ষ মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে বাংলায় নির্বাচন আয়োজন করা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এই মানুষগুলো ভোট দিতে পারলে হয়তো বিজেপি, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল যে কোনো দলের ভোটই বাড়তে পারে। তাই এই সমস্ত দাবির সঠিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলায় ভোট ঘোষণার প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে আগামীকাল কমিশনের দ্বারস্থ হবে তাদের প্রতিনিধি দল। তার কথায়, গণতন্ত্রে ভোটাধিকারই মানুষের সবচেয়ে বড় অধিকার, আর সেই অধিকার সুরক্ষিত রাখার জন্যই তাদের এই লড়াই। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষকের রিপোর্ট, আর প্লাস নিউজ।